বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিদ্যার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি তোমরা বাড়িতে অবস্থান করে কোভিড-19 কে মোকাবেলা করে সাবধানে থেকে সপরিবারে ভালো আছো ইনশাআল্লাহ। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমরা গোটা বিশ্ববাসীর নাই কেউ স্বাভাবিক জীবনে নেই, আমাদের অস্বাভাবিক জীবনযাপন করতেই হচ্ছে। কারণ তোমরা দীর্ঘ 17 মার্চ 2020 তারিখ থেকে তোমাদের এই যে নিয়মিত ক্লাস শিক্ষা প্রতিষ্ঠানে এসে মুখোমুখি হওয়া, এটা থেকে বঞ্চিত রয়েছ। এটা বাধ্য করেছে কোভিড-19 করোনা ভাইরাস। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সরকার অনলাইন ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমরা এই ডিজিটাল অনলাইন ভিডিওগুলো দেখবা, পাশাপাশি তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী যে অন্য লেখাপড়াগুলো আছে সেগুলো করবা। এছাড়া সাম্প্রতিক বিষয়গুলা দিকে নজর রাখবা। বিশ্বে কোথায় কি ঘটছে, দেশে কোথায় কি ঘটছে, এগুলো সম্পর্কেও ধারণা রাখবা। কারণ এগুলো সাধারণ জ্ঞান হিসাবে জেনে না রাখলে প্রতিযোগিতায় তোমরা টিকে থাকতে পারবে না। প্রতিযোগিতায় টিকতে হলে একাডেমিক রেজাল্টের সঙ্গে এই বিষয়গুলো সম্পর্কেও আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। যা হোক, তোমাদের পড়াশোনা নিয়মিত করতেই হবে। নিয়মিত ক্লাসরুমে এসে ক্লাস না করতে পারলেও পড়াশোনা বাড়িতেই তোমাদের করতে হবে, কারণ এই পড়ালেখার বাইরে তোমাদের কোনো বিকল্প নাই। প্রিয় বিদ্যার্থীরা, আজকে তোমাদের এই ক্লাস পরিচালনায় রয়েছে আমি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আজকের পাঠদানের আমাদের পাঠ পরিচিতি, আমাদের বিষয়ের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পত্রের এটি 3য় ক্লাস। এর আগে এই পত্রে 2টি ক্লাস অলরেডি হয়ে গেছে। এটা 3য় ক্লাস। পাঠ শিরোনাম অটোমানদের ইতিহাস 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইংরেজি টাইটেল হিস্ট্রি অফ দি অটোমান আপ টু 1924 AD। পেপার কোড 23-1603। আজকে আমরা এই পত্রের আলোচনা করব প্রথম যে 2টি ক্লাসের পর থেকে, দ্বিতীয় ক্লাসের পর থেকে ধারাবাহিকভাবে 3য় ক্লাসের আলোচনা, দ্বিতীয় মাহমুদ ও পাশ্চাত্যকরণ, প্রাচ্য সমস্যা, গ্রিক স্বাধীনতা যুদ্ধ, প্রথম আব্দুল মজিদ এবং ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে আমরা আজকে এই 3য় ক্লাসে আলোচনা করব। আমরা আগের 2টি ক্লাসে বইগুলোর নাম বলেছিলাম। তোমরা এই বইগুলো সংগ্রহ করে লেখাপড়া করবা, এটাই আশা করি। আগের ক্লাসে আমরা তোমাদের পাঠ্যক্রম সম্পর্কেও বলেছিলাম। এই গ্রন্থগুলো তোমরা সংগ্রহ করে পড়ার চেষ্টা করবে। এছাড়া বাজারে অনেক বাংলা মিডিয়ামের গ্রন্থ রয়েছে, সেগুলো তোমরা পড়তে পারো। আজকে প্রথমে আমরা আলোচনা করব দ্বিতীয় মাহমুদ ও পাশ্চাত্যকরণ 1808 থেকে 1839 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয় সেলিমের পর তার ভ্রাতুষ্পুত্র চতুর্থ মোস্তফা 1807-08 সন পর্যন্ত সিংহাসন আরোহণ করার 1 বছর পর সিংহাসনচ্যুত হলে তার তদস্থলে দ্বিতীয় মাহমুদ সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকাল ছিল অত্যন্ত গোলযোগপূর্ণ। তার রাজত্বকালের শুরুতে রাশিয়ার সাথে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। 1810 খ্রিস্টাব্দে রুশ বাহিনী দানিউব অতিক্রম করে সিলিস্ট্রিয়া দখল করে, কিন্তু তারা রুস্টাচাকের যুদ্ধে তুর্কিদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। এই সময় ফরাসি সম্রাট নেপোলিয়ন রাশিয়ায় অভিযান করলে রাশিয়ার জার আলেকজান্ডার ফ্রান্সের সাথে মিত্রতা ছিন্ন করে তুরস্কের বন্ধুত্ব কামনা করেন। 1812 খ্রিস্টাব্দে বুখারেস্টের সন্ধি অনুসারে তুরস্ক রাশিয়ার মধ্যে সীমানা নির্ধারিত হয় প্রুথ নদী
সুলতান মাহমুদ সংস্কারক হিসেবে তুরস্কের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তিনি 1826 খ্রিস্টাব্দে জেনেসরি বাহিনীকে ধ্বংস করেন। 1838 খ্রিস্টাব্দে তিনি উচ্চ বিচার পরিষদ গঠন করেন। আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে তিনি প্রয়াস পান। সদ্য সৃষ্ট নতুন সেনাবাহিনীকে আধুনিক পাশ্চাত্য ধারায় শিক্ষিত করতে তিনি শিক্ষিত করে তোলা জনসাধারণের মধ্যে নতুন ভাবধারার মূল্যবোধ জাগ্রত করে সংস্কারের পথ প্রশস্ত করাই ছিল এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য। সমাজ সংস্কারক হিসেবে তার অন্যতম প্রধান কৃতিত্ব হল তুর্কি ভাষায় প্রথম সংবাদপত্র প্রচলন, ভিখারি প্রথম সংবাদপত্র, ইতিহাসবিদ আসাদের প্রথম সম্পাদক, শিরস্থানের পরিবর্তে রুমি টুপি বা ফেস প্রচলন তার আরেকটি সামাজিক সংস্কার। এছাড়া নব গঠিত সৈন্যবাহিনীর জন্য পায়জামার পরিবর্তে পাতলুন এবং জবরজং জুতার পরিবর্তে বুট জুতা ব্যবহার বাধ্যতামূলক করা হয়। এ সময় তার সমস্ত সংস্কারমূলক কাজের জন্য তাকে তুরস্কের পিটার দি গ্রেট বলা হয়। আবার তাকে অনেকে কাফের বাদশা বলে অভিহিত করেছেন। এ সময় বিভিন্ন স্বার্থান্বেষী ইউরোপীয় শক্তির দূরভিসন্ধির ফলে তুরস্ক আন্তর্জাতিক দাবা খেলার গুটিতে পরিণত হয়। রাশিয়ার জার নিকোলাস ব্রিটেনের বন্ধুত্ব কামনা করে ব্রিটিশ দূত স্যার হ্যামিল্টন সেইমুরকে বলেন, আমাদের হাতে একজন রুগ্ন ব্যক্তি আছেন, অত্যন্ত রুগ্ন রোগাক্লিষ্ট ব্যক্তি। We have in our hand a sick man, a very sick man. এবং তার দুর্বলতার কারণে ইউরোপে নানা সমস্যা সৃষ্টি হতে পারে। সেজন্য তার সাম্রাজ্যকে দুই শক্তির মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া শ্রেয়। ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী লর্ড অ্যাবারডিনের সাথে জারের ভালো সম্পর্ক থাকার সুযোগ বুঝে তিনি এই প্রস্তাব আনয়ন করেন। ইউরোপের এই রুগ্ন ব্যক্তির সুযোগে বৃহৎ শক্তিবর্গ প্রাচ্য সমস্যা বা ইস্টার্ন কোয়েশ্চেন আত্মনিয়োগ করে এবং স্বার্থ সিদ্ধির জন্য পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। শিক্ষার্থীরা, এখানে দ্বিতীয় মাহমুদের একটি আমরা চিত্র দেখছি। পাশে দানিউব নদী, ইউরোপের ঐতিহাসিক বিখ্যাত নদী দানিউবের একটি চিত্রে দেখছি। খুব সুন্দর নদী, পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা এবারে প্রাচ্য সমস্যা নিয়ে আলোচনা করব। চতুর্দশ হতে সপ্তদশ শতাব্দী পর্যন্ত পরাক্রমশালী ওসমানীয়রা বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন। আরব সহ সমগ্র এশিয়া মাইনর, উত্তর আফ্রিকা এবং ইউরোপের বলকান অঞ্চলে এই সাম্রাজ্যভুক্ত ছিল। সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিস, হাঙ্গেরি, বসনিয়া, আলবেনিয়া, মন্টিনেগ্রো, হার্জেগোভিনা প্রভৃতি বলকান অঞ্চল নামে পরিচিত। এছাড়া কৃষ্ণ সাগর, এজিয়ান সাগর, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, ক্রিট, সাইপ্রাস, রোডস দ্বীপ তুর্কি সাম্রাজ্যভুক্ত ছিল। অষ্টাদশ শতাব্দী হতে ওসমানীয় সাম্রাজ্য ক্রমশ দুর্বল হতে থাকে এবং ঊনবিংশ শতাব্দীতে এটি ইউরোপের রুগ্ন ব্যক্তি বলে আখ্যায়িত হয়। তুরস্কের দুর্বলতার সুযোগে বলকান অঞ্চলের খ্রিস্টান প্রজাগণ স্বাধীনতা লাভের জন্য সেখানে বিদ্রোহ অশান্তি সৃষ্টি করে। প্রাচ্যে অর্থাৎ ইউরোপের দক্ষিণ পূর্ব অঞ্চলে স্বার্থ জড়িত থাকা রাশিয়া এই বিদ্রোহে ইন্ধন যুগীয় সমস্যাকে আরো জটিল করে তোলে। অধিকাংশ বলকান অঞ্চলে রাশিয়ার ক্রম অগ্রগতিতে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া ভীত হয়ে পড়ে। তুরস্ককে কেন্দ্র করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যেসব সমস্যা উদ্ভব হয় তা সম্মিলিতভাবে প্রাচ্য প্রশ্ন বা প্রাচ্য সমস্যা নামে পরিচিত। প্রাচ্য সমস্যা একটি মিশ্র সমস্যা। আংশিকভাবে এটি বলকান খ্রিস্টান অধিবাসীদের স্বাধীনতার আকাঙ্ক্ষা, আংশিকভাবে তুরস্কের সাম্রাজ্যের পতন এবং আংশিকভাবে ইউরোপীয় রাষ্ট্রগুলোর বিভিন্ন মুখী স্বার্থ সংঘাত। প্রাচ্য সমস্যার কারণ সম্পর্কে বলা যায়, প্রাচ্য সমস্যা উদ্ভূত হওয়ার কারণগুলো হচ্ছে ওসমানীয় সরকারের বিরুদ্ধে বলকান উপদ্বীপের জনগণের অসংখ্য অভিযোগ এবং অসন্তোষ।
ধর্মীয় পার্থক্যের জন্য গোড়া খ্রিস্টানগণ ধর্ম সম্প্রদায়ের ওসমানীয় মুসলিম শাসকদের ঘৃণা করত। অত্যাচার, নিপীড়ন এবং নির্মম হত্যা লীলার ফলে বলকানে ওসমানীয়দের আধিপত্য ধ্বংস করার জন্য সশস্ত্র সংগ্রাম আরম্ভ হয়। এছাড়া ইউরোপীয় বৃহৎ রাষ্ট্রসমূহের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রাচ্য সমস্যাকে জটিল করে তোলে। ওসমানীয় সাম্রাজ্যকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে রাশিয়া বলকান অঞ্চলে সম্প্রসারণ নীতি বাস্তবায়ন করার চেষ্টা করলে ইংল্যান্ড ও ফ্রান্স বিচলিত হয়ে পড়ে। সুতরাং অভ্যন্তরীণ আন্তর্জাতিক ধর্মীয় রাজনৈতিক কারণে প্রাচ্য সমস্যা ইউরোপের একটি জটিল সমস্যায় পরিণত হয়। প্রাচ্য সমস্যার ক্রমবিকাশ সম্পর্কে বলা যায়, বলকান উপদ্বীপের অধিকৃত রাষ্ট্রসমূহের মধ্যে সার্বিয়া প্রথম 1804 খ্রিস্টাব্দে তুরস্কের দুর্বলতার সুযোগে বিদ্রোহ ঘোষণা করে। কারাজর্জ নামক একজন দেশপ্রেমিকের নেতৃত্বে এ বিদ্রোহ শুরু হয়। প্রায় 13 বছর আন্দোলনের পর রাশিয়া সার্বিয়া সাহায্যার্থে এগিয়ে আসে এবং রাশিয়ার হস্তক্ষেপের ফলে 1817 খ্রিস্টাব্দে স্বায়ত্তশাসনের অধিকার লাভ করে। বিদ্যার্থীরা এখানে একটি ভূমধ্য সাগরের চিত্র দেখছি, যেটি ইউরোপীয় রাজনীতির বা মধ্যপ্রাচ্যের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট। ভূমধ্য সাগর অসাধারণ সুন্দর একটি সাগর, মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর। আমরা এবারে আলোচনা করব গ্রিক স্বাধীনতা যুদ্ধ নিয়ে, যেটা সংগঠিত ছিল বা তার যার ব্যক্তিকাল ছিল 1821 থেকে 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত। বলকান উপদ্বীপে সার্বিয়ার পরে গ্রিকগণ তুরস্কের অধীনতাকে অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করে। ওসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ বিভিন্ন প্রকার রাজনৈতিক ধর্মীয় সুযোগ সুবিধা প্রদান করে গ্রিকদের স্বাধীনতার স্পৃহাকে দমন করার চেষ্টা করেন, কিন্তু ফরাসি বিপ্লবের মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে গ্রিক জাতীয়তাবাদীরা 1814 খ্রিস্টাব্দে হিটারিয়া ফিলকি বা ভাতৃ সংঘ নামে একটি গুপ্ত সমিতি গঠন করে। 2 লক্ষ সদস্য নিয়ে এটা গঠিত হয়, যা গ্রিস থেকে তুর্কিদের বিতাড়িত করার সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন প্রিন্স আলেকজান্ডার ইফসিল্যান্ডি। তিনি গুপ্ত ভাতৃসংঘের বলিষ্ঠ নেতৃত্ব দান করেন। রাশিয়ার জার আলেকজান্ডার গ্রিক স্বাধীনতা আন্দোলনে সাহায্য দানে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কিন্তু ইউরোপীয় কনসার্টের অগ্রদূত ম্যাটার্নিকের বিরোধিতায় তিনি সাহায্য দানে বিরত ছিলেন। ফলে গ্রিকদের প্রাথমিক মলদিয়া আন্দোলন ব্যর্থ হয়। পরে মরিয়া ও এজিয়ান দ্বীপপুঞ্জে কৃষক শ্রেণী সাধারণ নাগরিকগণ বিদ্রোহ ঘোষণা করে। এসব অঞ্চলে তুর্কিদের নির্মমভাবে হত্যা করা হয়। বলকান উপদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারণ করলে ইউরোপীয় বৃহৎ শক্তিবর্গের দৃষ্টি এর দিকে পড়ে, তবে আন্দোলনে কোনো প্রকার হস্তক্ষেপ করেনি তারা। এদিকে গ্রিক আন্দোলন দমনে ব্যর্থ হয়ে সুলতান তার অধীনস্থ মিশরের মোহাম্মদ আলী পাশার সাহায্য কামনা করেন। মোহাম্মদ আলীর পুত্র ইব্রাহিম বিশাল সৈন্য বাহিনী নিয়ে ক্রিটে অভিযান করেন এবং তা দখল করেন। তারপর 1825 খ্রিস্টাব্দে মরিয়ার বিদ্রোহ কঠোরভাবে দমন করেন। দ্বীপপুঞ্জে কৃষক শ্রেণী সাধারণ নাগরিকগণ বিদ্রোহ ঘোষণা করে। এসব অঞ্চলে তুর্কিদের নির্মমভাবে হত্যা করা হয়। বলকান উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি জটিল আকার ধারণ করলে ইউরোপীয় বৃহৎ শক্তিবর্গের দৃষ্টি এর দিকে পড়ে, তবে 1821 থেকে 1827 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় কনসার্ট গ্রিক স্বাধীনতা আন্দোলনে কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। এদিকে গ্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সুলতান তার অধীনস্থ মিশরের মোহাম্মদ আলী পাশার সাহায্য কামনা করেন। মোহাম্মদ আলী ক্রিটে অভিযান করেন, তা দখল করেন। মরিয়ার বিদ্রোহ কঠোরভাবে দমন করা হয়। এমত অবস্থায় ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার যুদ্ধবিরতির জন্য তুরস্ককে চাপ প্রয়োগ করে। গ্রিসের স্বায়ত্তশাসনের প্রস্তাবে সুলতান রাজি না হলে 1827 খ্রিস্টাব্দে সংগঠিত নাভারিনের যুদ্ধে তুরস্কের নৌবহর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়।
গ্রিক স্বাধীনতার মঞ্চ থেকে ইংল্যান্ড ও ফ্রান্স বিদায় গ্রহণ করলে কেবলমাত্র রাশিয়া তাদের সাহায্য করে। 1828 খ্রিস্টাব্দে রাশিয়া তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রুশ নৌবহর দার্দানেলিস প্রণালীতে প্রবেশ করে তুরস্ক বাহিনীকে পরাস্ত করে। 1829 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদ আড্রিয়ানোপলে সন্ধি করতে বাধ্য হন। সন্ধির শর্ত মোতাবেক তুরস্ক গ্রিসের স্বাধীনতা স্বীকার করে এবং কৃষ্ণ সাগর ও দার্দানেলিস প্রণালীতে অবাধ ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করে। রাশিয়া বলকান উপদ্বীপের গ্রিক খ্রিস্টানদের রক্ষকের ভূমিকা গ্রহণ করে। 1832 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত লন্ডন কনভেনশনে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া গ্রিক স্বাধীনতাকে স্বীকৃতি দান করে। এই স্বাধীনতার ফলে ইউরোপের অপর পরাধীন রাষ্ট্রে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। গ্রিকবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার লাভে প্রাচ্য সমস্যার প্রথম অধ্যায়ের সমাপ্তি ঘটে। মিশর ও সিরিয়ার সমস্যা সম্পর্কে বলা যায়, ক্রিট বিজয় মরিয়া ও বিদ্রোহ দমনের পর মিশরের মোহাম্মদ আলী পাশা তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তিনি সিরিয়াও দখল করেন। মোহাম্মদ আলী পাশা সিরিয়া দখল করে নিলে সুলতান উপায়ন্তর না দেখে ইংল্যান্ড ও ফ্রান্সের সাহায্য প্রার্থনা করে ব্যর্থ হয়ে রাশিয়া দ্বারস্থ হন। এরপরে অনিচ্ছা সত্ত্বেও রাশিয়া সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে বসফরাস প্রণালীতে বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন। তুরস্কের ব্যাপারে রাশিয়ার হস্তক্ষেপে ইংল্যান্ড, ফ্রান্স এবং অস্ট্রিয়া অত্যন্ত বিচলিত হয়ে পড়ে। ইংল্যান্ড তুরস্কের অখণ্ডতাকে বজায় রাখতে বদ্ধপরিকর ছিল। অপরদিকে ফ্রান্স মোহাম্মদ আলী পাশাকে আশ্রিত ব্যক্তি বলে মনে করত। মিশর ও সিরিয়ার সমস্যা সমাধান শেষে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক একটি সম্মেলন আহ্বান করেন। 1841 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত লন্ডন কনভেনশনে সিদ্ধান্ত গৃহীত হয় যে দার্দানেলিস ও বসফরাস প্রণালীতে কোনো দেশের নৌবহর প্রবেশের অধিকার থাকবে না। মোহাম্মদ আলী উত্তরাধিকার সূত্রে মিশরের পাশা হিসেবে স্বীকৃতি পাবেন এবং এর পরিবর্তে আরব ও সিরিয়ায় তার কোনো কর্তৃত্ব থাকবে না। এভাবে 1841 খ্রিস্টাব্দে লন্ডন কনভেনশনের ফলে তুরস্ক সাম্রাজ্যের স্থায়িত্ব আপাতত নিশ্চিত হয়। ইতিমধ্যে সুলতান দ্বিতীয় মাহমুদের মৃত্যুর পর তার 16 বছর বয়স্ক পুত্র আব্দুল মজিদ 1839 থেকে 61 খ্রিস্টাব্দ পর্যন্ত যার রাজত্ব ছিল, আব্দুল মজিদ তুরস্কের সিংহাসনে আরোহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে গ্রিক স্বাধীনতা যুদ্ধের একটি চিত্র দেখছি, অঙ্কিত চিত্র, সেই সময় কল্পিত একটি চিত্র গ্রিক স্বাধীনতা যুদ্ধের। আমরা এবারে প্রথম আব্দুল মজিদ সম্পর্কে আলোচনা করব, যার রাজত্বকাল 1839 থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত। আব্দুল মজিদের শাসনকাল বিখ্যাত তানজিমাত সংস্কার ও ক্রিমিয়ার যুদ্ধের জন্য প্রসিদ্ধ। 19বিংশ শতাব্দীতে তুরস্কে সংস্কারমূলক আন্দোলন বা তানজিমাত আরম্ভ হয়। তানজিম বহুবচন, তানজিমাত তুর্কি শব্দ যার অর্থ সংস্কার। সুলতান প্রথম আব্দুল মজিদের সময় নতুন সংস্কারের যুগ শুরু হয় তুরস্কে। তার এই যুগের ইতিহাসে তানজিমাত যুগ নামে পরিচিত। বিশেষ রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পটভূমিতে তিনি সংস্কার আন্দোলন শুরু করেন। তিনি সিংহাসনে আরোহণ করেই উসমানীয় সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য বিদেশি শক্তির সাহায্য প্রার্থনা করেন। তিনি এ সময় কয়েকজন প্রগতিশীল রাজনীতিবিদদের সাহায্য লাভ করেছিলেন। এদের মধ্যে রশিদ পাশা, আলী পাশা, ফুয়াদ পাশা নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা পাশ্চাত্য দেশে শিক্ষা লাভ করেন এবং পাশ্চাত্য ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্বদেশের কাজে আত্মনিয়োগ করেন। প্রধানমন্ত্রী রশিদ পাশার দ্বারা অনুপ্রাণিত হয়ে সুলতান দুটি ফরমান জারি করেন। প্রথম ফরমান 1839 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর গুলহান রাজপ্রাসাদ হতে খাতি শরীফ অর্থাৎ রাজকীয় ফরমান জারি করেন। 1856 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি তিনি খাতি হুমায়ুন নামে দ্বিতীয় ফরমান জারি করেন। এই ফরমানগুলোই সাধারণ তানজিমাত সংস্কার নামে পরিচিত। তুরস্ককে
আধুনিক মডেলে গড়ে তোলাই এই দুই ফরমানের উদ্দেশ্য। তানজিমাতের প্রধান উদ্দেশ্য প্রধান শর্তাবলী ছিল প্রথমত তানজিমাত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রজাকে জানমাল ও সম্পত্তি নিরাপত্তা দান করেছিল করবে। দ্বিতীয়ত এটি সকল ধর্মমত মুক্তভাবে পালন করার স্বাধীনতা দিবে, কাউকে জোরপূর্বক স্বধর্ম ত্যাগ কিংবা অন্য ধর্ম গ্রহণ করতে বাধ্য করবে না। চাকরির ক্ষেত্রে সকল পার্থক্য দূর করা হয়, সকল পদ মর্যাদা অনুযায়ী সকলে বেতন পেতেন। চতুর্থত খ্রিস্টানগণ প্রয়োজনে তাদের গির্জা স্কুল হাসপাতাল গোরস্থান মেরামত করার অধিকার লাভ করেন। পঞ্চমত সকল প্রজাকে আইনের চোখে সমানভাবে দেখা হয়। ষষ্ঠত অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি রাষ্ট্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। সপ্তমত অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র পরিষদ গঠন ও দণ্ডবিধি আইন প্রণয়ন করা হয়। নবমত ক্ষমতা অনুযায়ী সকলের উপর কর আরোপ করা হয় এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হয়। তানজিমাত অসাফল্যের বা ব্যর্থতার কারণ প্রসঙ্গে বলা যায়, ওসমানীয় সাম্রাজ্যের অভ্যন্তরীণ অবস্থা তানজিমাতের অসাফল্যের একটি বড় কারণ। ওসমানীয় সাম্রাজ্যের মুসলিম সম্প্রদায় মিল্লাত নামে পরিচিত বা অভিহিত মুসলমান অমুসলমান সকলকে সমান অধিকার প্রদান করায় কেউ সন্তুষ্ট চিত্তে সংস্কার গ্রহণ করতে পারেনি। খ্রিস্টানগণের সংস্কারের বিরোধিতা করে কারণ এতে তাদের স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা হয়নি। শেষে তুরস্কের চিরশত্রু রাশিয়া সহ অন্যান্য বৃহৎ শক্তির সংস্কারের বিরোধিতা করায় তানজিমাত আন্দোলন কার্যকরী হতে পারেনি। এর ফলাফল সম্পর্কে বলা যায়, প্রত্যক্ষভাবে তানজিমাত সফল হতে না পারলেও পরোক্ষভাবে এর ফলাফল সুদূর প্রসারী হয়েছিল, কারণ এই আন্দোলনের মাধ্যমে নবতুরস্কের সূচনা হয়েছিল। কারণ এটা তুরস্কে এক প্রকার রেনেসার সূত্রপাত করেছিল, আধুনিক শিক্ষারও সূত্রপাত হয়। এই যুগে তুরস্কের তুরস্কের যুব তুর্কিদের সৃষ্টি করেছিল। এই যুব তুর্কিরাই পরবর্তীতে তুরস্ককে পরিচালনা করে তুর্কি জাতির মান অনেকটা রক্ষা করেছিল। মোট কথা তানজিমাত আন্দোলন কাগজে কলমে ব্যর্থ হলেও হাতে কলমে বা প্র্যাকটিক্যালি এটি ব্যর্থ হয়নি। শিক্ষার্থীরা, স্লাইডে প্রথম আব্দুল মজিদের একটি চিত্র আমরা দেখছি। প্রথম আব্দুল মজিদ। এবারে আমরা আলোচনা করব তানজিমাত ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে। 1854 থেকে 1856 খ্রিস্টাব্দ যার স্থায়িত্বকাল ছিল। সুলতান প্রথম আব্দুল মজিদের রাজত্বকালে ক্রিমিয়ার যুদ্ধ প্রাচ্য সমস্যার একটি উল্লেখযোগ্য ঘটনা। স্বার্থান্বেষী মনোভাব, ধর্মীয় কলহ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রভৃতি কারণে ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধের কারণ সম্পর্কে বলা যায়, রাশিয়ার জার প্রথম নিকোলাস তুরস্ক সাম্রাজ্য গ্রাস করার জন্য সক্রিয় হয়ে ওঠেন। ইংল্যান্ডের অমতে এটি সম্ভব নয় মনে করে তিনি ইংল্যান্ডের নিকট তুরস্ক সাম্রাজ্য ভাগ করে নেওয়ার প্রস্তাব করেন। কিন্তু রাশিয়ার এই অভিপ্রায় সম্পর্কে ইংল্যান্ডের এক গভীর সন্দেহের উদ্রেক হয়। এ সময় রাশিয়া, ফ্রান্স ও তুরস্কের মধ্যে জেরুজালেমে অবস্থিত খ্রিস্টানদের পবিত্র তীর্থস্থানে রক্ষণাবেক্ষণের প্রশ্ন নিয়ে এক বিরোধ চলছিল। ধর্মীয় বিরোধী ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ। 1740 খ্রিস্টাব্দে এক চুক্তি অনুসারে ফ্রান্স জেরুজালেমের কয়েকটি পবিত্র স্থান এবং তাদের রোমান ক্যাথলিক ধর্মযাজকদের উপর কর্তৃত্ব লাভ করে, কিন্তু ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের উদাসীনতার ফলে স্থানগুলোর কর্তৃত্ব গ্রিক যাজকদের হাতে চলে যায়। পবিত্র স্থানের কর্তৃত্ব নিয়ে বিরোধ উপস্থিত হলে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের লুপ্ত অধিকার ফিরে পাওয়ার জন্য ল্যাটিন খ্রিস্টানদের দাবি সমর্থন করেন। ফ্রান্স ল্যাটিন খ্রিস্টানদের দাবি সমর্থন করলে রাশিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং জেরুজালেমের পবিত্র স্থানে গ্রিক ধর্মযাজকদের অধিকার স্বীকার করে নেওয়ার জন্য তুরস্কের নিকট দাবি উত্থাপন করে। তুরস্ক আপোষ মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত
ফ্রান্সের দাবি অনুযায়ী জেরুজালেমের ল্যাটিন খ্রিস্টানদের দাবি মেনে নিতে বাধ্য হয়। এদিকে তুরস্ক রাশিয়ার দাবি অগ্রাহ্য করলে রাশিয়া মলদাভিয়া ওয়ালাচিয়াতে সৈন্য প্রেরণ করে সুলতানকে চাপে ফেলার জন্য। রাশিয়ার এই আচরণে ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। এ সংকল্পের অবসান কল্পে অস্ট্রিয়ার চেষ্টায় ভিয়েনা নগরীতে অস্ট্রিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও প্রুশিয়ার প্রতিনিধি বর্গের এক বৈঠক বসে এবং ভিয়েনা প্রস্তাব পত্র নামে রাশিয়া ও তুরস্ককে একটি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে কুচুক কাইনারজির আড্রিয়ানোপলের চুক্তি অনুমোদন করা হয় এবং তুরস্কের খ্রিস্টান প্রজাদের রক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করা হয়। কিন্তু ব্রিটিশ দূত র্যাডক্লিফের প্ররোচনায় তুরস্ক ভিয়েনা প্রস্তাবপত্র প্রত্যাখ্যান করে তার আশ্রিত রাজ্যগুলো হতে রুশ সৈন্য অপসারণের দাবি জানায়। রাশিয়া দাবি অগ্রাহ্য করলে তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে 1854 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। এই যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্স তুরস্কের পক্ষে যোগদান করে। অস্ট্রিয়া যুদ্ধে যোগদান না করলে সর্বদা রাশিয়ার প্রতি শত্রুভাবাপন্ন থাকে। প্রুশিয়া বিসমার্কের পরামর্শে যুদ্ধ হতে দূরে সরে থাকে। এর ফলে পরবর্তীকালে জার্মানির ঐক্য সাধনের যুদ্ধে প্রুশিয়া রাশিয়ার বন্ধুত্ব লাভ করেছিল। যুদ্ধের ঘটনা সম্পর্কে বলা যায়, যুদ্ধের প্রথম পর্যায়ে সিনোপের নৌযুদ্ধে তুরস্ক রাশিয়ার নিকট পরাজিত হলে ইংল্যান্ড ও ফ্রান্স তুরস্কের সাহায্যার্থে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। ইংল্যান্ড, ফ্রান্স ও তুরস্ক রাশিয়াকে মলদাভিয়া ওয়ালাচিয়া পরিত্যাগ করার জন্য চরমপত্র প্রদান করে। এদিকে ইটালির স্বাধীনতার সংগ্রামে ইউরোপীয় শক্তিবর্গের সাহায্য সহানুভূতি পাওয়ার আশায় মন্ত্রী ক্যাভুর 18,000 সৈন্য ফরাসি বাহিনীর সাহায্যার্থে প্রেরণ করে। রাশিয়ার প্রত্যন্তর না দেখে মলদিয়া ও ওয়ালাচিয়া পরিত্যাগ করতে বাধ্য হয়। ফলে দানিউব অঞ্চল হতে রুশ বাহিনী ক্রিমিয়ার দিকে অগ্রসর হয় এবং আলমা এর যুদ্ধে রুশ বাহিনীকে পরাজিত করে 1854 খ্রিস্টাব্দে মিত্র শক্তি ক্রিমিয়া দখল করে। বালাক্লাভা ও ইনকারম্যান এর পরপর দুটি যুদ্ধে রাশিয়া শোচনীয়ভাবে পরাজিত হয়। যুদ্ধ শেষ হবার পূর্বে নিকোপোলিসের মৃত্যু হয় এবং দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ার ক্ষমতা গ্রহণ করে যুদ্ধ চালাতে থাকেন, কিন্তু মিত্র শক্তির বিরুদ্ধে তার পক্ষে অধিককাল যুদ্ধ চালানো সম্ভব হলো না। 1856 খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধি দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়। প্যারিস সন্ধির শর্তানুসারে রাশিয়া মলদিয়া ওয়ালাচিয়ার ওপর কর্তৃত্ব ত্যাগ করে এবং এদের অধিবাসীদের তুরস্কের অধীনে স্বায়ত্তশাসন দেওয়া হয়। দানিউবকে আন্তর্জাতিক নদী ও এতে সকল জাতি নৌ চলাচল অবাধ অধিকার ঘোষণা করা হয়। এছাড়া কৃষ্ণ সাগরকে নিরপেক্ষ এলাকা রূপে সমস্ত জাতি বাণিজ্য তৈরির জন্য খুলে দেওয়া হয়। প্যারিস সন্ধির ফলে রাশিয়া তুরস্ককে বেসারাবিয়া ফিরিয়ে দেয়। এছাড়া রাশিয়া তুরস্ক সাম্রাজ্যের উপর খ্রিস্টান প্রজাদের উপর অভিভাবকত্ব ত্যাগ করে। ইউরোপীয় শক্তিবর্গ তুরস্কের স্বাধীনতা নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ করে এবং সুলতান তার সাম্রাজ্যের খ্রিস্টান প্রজাবর্গের কল্যাণ সাধনের প্রতিশ্রুতি দেন। শেষে তুরস্ককে ইউরোপীয় সংঘের সদস্য হিসেবে গ্রহণ করা হয় এবং তুরস্ক সার্বিয়ার স্বায়ত্তশাসন স্বীকার করে নেয়। প্রিয় বিদ্যার্থীরা, আজকের পত্রের এই ক্লাসের এ পর্যন্তই। এবারে ধন্যবাদ এবার পালাম। তার আগে ক্রিমিয়া যুদ্ধের আমরা একটি চিত্র দেখছি। শেষে আবারও বলবো, তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করছো, করোনা কোভিড-19 কে মোকাবেলা করে ভালো থাকো, বাড়িতে থাকো এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলো। আর একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই ভালো মানের মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি
মেনে চলবে। আর ইতিমধ্যে যারা প্রাণঘাতী কোভিড-19 করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন, আমরা সবাই মিলে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এই মরণঘাতী ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করি। সেই সাথে আরো কামনা করি আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসী করোনার বিপর্যয় থেকে অচিরে মুক্তি দেন। তাই উইশ আল্লাহ টু সেভ দি হোল ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ from this catastrophe soon. Thanks everyone. See you soon.